তৃণমূলেও সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বিএনপি। দোসর হিসেবে কাঠগড়ায় দাঁড়ালেও বসেনি জাতীয় পার্টি। জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর জামায়াত ইসলামী। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। বুড়িগঙ্গার পর ধলেশ্বরীও গিলে খাচ্ছে ট্যানারি বর্জ্য। তরল কঠিন সব রাসায়নিক মিশছে নদীতে। নাব্যতা সংকট সহ নষ্ট জীববৈচিত্র্য। ভবিষ্যৎ না ভেবে স্থানান্তরের পরিণতি। ঢাকা উত্তর সিটির নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠ দখল। খেলার জন্য ভাড়া দিতে হয় ক্লাবে, জেনেও নির্বিকার ডিএনসিসি। এবং অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে আস্থা ফিরছে ব্যাংক খাতে। বাড়ছে মেয়াদে আমানত। সুদের হার বাড়ায় উৎসাহিত হচ্ছেন গ্রাহক, বলছেন অর্থনীতিবিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শিক্ষাঙ্গনে অস্থিরতা ঠেকাতে আজ থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ১৯ ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আন্দোলনের নামে অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান জানান তিনি। ৫ই আগস্টের পর থেকে দেশে রাস্তা অবরোধ করে চলছে দাবি আদায়ের মৌসুম। গেল কয়েকদিন ধরে একই দিনে একাধিক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগের অর্থায়নেই দেশে অরাজকতা সৃষ্টি করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় ১৯টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশে চলমান বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে আলোচনা হয় বৈঠকে। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশে পুনর্বাসিত হতে এগুলোর পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে নাৎসি পার্টির সঙ্গে তুলনা করে তাদের প্রতি জিরো টলারেন্সের ঘোষণা দেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আন্দোলনের নামে জুলাই অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বানও জানানো হয়। এই লক্ষ্যে মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে আওয়ামী লীগ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রংপুরে গতি ফিরতে শুরু করেছে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে। হাইকমান্ডের নির্দেশে দুঃসময়ে যারা দলের হাল ধরেছিলেন এমন ত্যাগী নেতাদের দিয়ে ঢেলে সাজানো হচ্ছে কমিটি। প্রত্যাশা, জাতীয় নির্বাচনে এবার রংপুর বিভাগে ব্যাপক জনসমর্থন পাবে বিএনপি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বিএনপির পতাকা তলে এসে তারা আজকে নৌকা ছেড়ে ধানের খেতে চলে এসেছে, এরকমটা যেন না হয়। আমাদের দলীয় কর্মকাণ্ড যেভাবে চলতেছে, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা চলতেছে, সাধারণ মানুষের সাথে কথা বলতেছে। শুধু রংপুর জেলায় গত 16 বছরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর 200 নেতাকর্মীর নামে মামলা হয়েছে 178টি, আর বিভাগে মামলার সংখ্যা হাজারের বেশি। নেতাদের দাবি, ব্যাপক জনসমর্থন থাকায় বিভাগের বেশিরভাগ আসনে একচ্ছত্র আধিপত্য থাকবে বিএনপির। দলের চেয়ারপারসন যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। জনগণের কাছে আজ সুস্পষ্ট যে বিএনপির দ্বারাই এই দেশকে একটা উন্নত দেশে পরিণত করা যাবে। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে জেলা, উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও দলকে ঢেলে সাজানোর কথা জানান নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে চান নির্বাচনী রোডম্যাপ। আমরা আশাবাদী যে আগামী ডিসেম্বরের 31 অথবা জানুয়ারি 15 তারিখের মধ্যে আমরা আমাদের রংপুর জেলা বিএনপির কাউন্সিলটি আমরা সম্পন্ন করব। ওনারা যে বলছে যে সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন দিব, এটা একটা দীর্ঘসূত্রিতার বিষয়। কবে সংস্কার শেষ হবে, কতদিনে শেষ হবে, আমরা সেই রোড ম্যাপটা জানতে চাই। অন্য প্রসঙ্গ, ট্যানারি নাকি মরণাস্ত্র?
যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে সেই একই কায়দায় এখন ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোনো না কোনো উপায়ে পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতা, সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন যেভাবেই হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরীর দূষণ নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই। এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের। তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। পানিতে নামিয়া গোসল করুন যায় না, পানি নামন যায় না, চুলকা রিপেয়ারিং করে সারবো পানি। অনেক এই হাউসের পানি সব পুরা ট্যানারি পানি টাইনাই না রিপেয়ারিং সারাই সেরা দেখেন। চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকমভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। হারা যাই বুঝুক যাই কোক, কিন্তু হারার সুযোগ বুঝে যারা কাম করে নদীতে ঠিকই পানি ছাড়ে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিড ওয়েস্টগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলেছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তারাও আমাদের সঙ্গে কথা বলছে সেভিং চার্জ দিয়ে কোনো কাজ করা যায় কিনা। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে। পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হয়েছে ট্যানারি স্থানান্তর। উদাসীনতাই হয়েছে এখন গলার কাটা। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেটা আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে না। তারপর ক্রমের যে রিকভারি, সেটা আমি রিকভারি প্ল্যান ঠিক মতো করলাম না। তারপরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই বর্জ্য আলাদা করার কথা, সেগুলোকে ঠিক মতো হয় নাই। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালাচ্ছেন প্রকৌশলীরা। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী রিঙ্কু কুণ্ডুর কাছে। যমুনা নদীর ওপর নবনির্মিত যে রেল সেতুটি রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, সেটি কিন্তু আসলে আজ থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হলো এবং আমরা আছি সেই পরীক্ষামূলক যে প্রস্তুতি চলছে সেই করছি এবং আমরা সকাল এবং এই পরীক্ষামূলক এই ট্রেনটি চলাচল করার সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রকৌশলী, দেশি বিদেশি যারা প্রকৌশলী রয়েছেন এই রেল সেতুর সাথে যারা নির্মাণ কাজের সাথে জড়িত ছিল, তারা কিন্তু আসলে সকলেই উপস্থিত রয়েছেন। প্রকল্প পরিচালক সকলে আসলে খুঁটিনাটি বিষয়গুলো, যেহেতু রেল সেতুর সম্পূর্ণ কাজ কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে, সে কারণে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করে খুঁটিনাটি যে সকল পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো আসলে চলাচ্ছে এবং যে সকল যে আমরা দেখেছি যে 4.7 কিলোমিটার
রেল সেতুর পুরোটাই কিন্তু আসলে দৃশ্যমান এবং সেটি কিন্তু আসলে এখন যমুনা নদীর উপর দৃশ্যমান এবং সেটিতে কিন্তু আসলে পাশাপাশি দুটি লাইনে কিন্তু আসলে সকাল থেকে চলাচল করছে এবং পরীক্ষামূলকভাবে সেই প্রকৌশলীরা যারা রয়েছে তারা আসলে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করছে। প্রকল্প পরিচালক তিনি জানিয়েছেন যে এই ট্রেনটি এই নতুন নবনির্মিত সেতুটি কিন্তু আসলে জানুয়ারির মাঝামাঝিতে কিন্তু ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং দেশের দীর্ঘতম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের রেল সেতুটি দিয়ে কিন্তু ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে কিন্তু ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এবং জানুয়ারির মাঝামাঝি সেটি কিন্তু আসলে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং মোট 50টি পিলারের উপর 49টি স্প্যানে নির্মিত হয়েছে এই রেল সেতু এবং জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই রেল সেতু প্রকল্পটা আসলে বাস্তবায়ন করতে যায়। এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশলীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং এই যে নতুন ট্রেন দিয়ে চলাচল করছে নতুন সেতু দিয়ে তারা কিন্তু আসলে স্বাগত জানাচ্ছেন দুপারেই বিভিন্ন যে প্রকৌশলী রয়েছেন অর্থাৎ বাংলাদেশ এবং বিদেশি যারা প্রকৌশলী তারা কিন্তু আসলে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে কিন্তু তারা সেটি আসলে ত্রুটি বিচ্যুতি যেগুলো রয়েছে সেই খুঁটিনাটি বিষয়গুলো আসলে তারা দেখছেন এবং সেটি দেখছিলাম। আমরা এখন কিন্তু আসলে ট্রেনটি যমুনা নদীর পূর্ব পাশ থেকে আসলে পশ্চিম পারে কিছুক্ষণ আগে আসলে এসে পৌঁছেছে এবং আবারও কিন্তু দুটি ট্রেন পাশাপাশি কিন্তু আবারও কিছুক্ষণ পরে আবার ট্রেনের রেল নতুন রেল সেতুর উপরে চলাচল করবে। তো এই ছিল নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সমস্যা হবে। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন সরকারের ন্যায় সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখো হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায় তখন লোকজন ফিক্সড ডিপোজিট রাখে, যেহেতু রেট ইজ হাই, বেশি রেট, এবং আবার ব্যবসায়ীরা ঋণ কম নেয়, বিকজ ঋণের উপর সুদ বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে, আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। আরেকটা ইস্যুটি ছিল, সেটা হচ্ছে সরকারেরও তো কিছু ব্যাংক থেকে নিতে হয়, তাহলে সুদের হার যদি বাড়ে সরকারের খরচও বাড়বে। এই দুটো মিলে গভর্নমেন্ট চাইতো না সুদের হার বাড়ুক, কিন্তু তখন উচিত ছিল বাড়ানো। আজকে যে ইনফ্লেশন কন্ট্রোল আমরা করতে পারছি না এত কিছুর পরেও, সেটার মূল কারণ হচ্ছে যে আমরা যথাসময়ে ওষুধটি প্রয়োগ করি নাই। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জন্ম নিবন্ধনের জাতীয় সার্ভারে ডাটা এন্ট্রিতে সারা দেশের মধ্যে প্রথম হয়েছিল নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। তবে সেই পৌরসভার বাসিন্দাদের বড় একটি অংশের জন্ম নিবন্ধন সনদের তথ্য ত্রুটিপূর্ণ। তথ্য সংশোধনের সংশ্লিষ্ট দফতরে দিনের পর দিন ঘুরেও নানা অজুহাতে সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। এতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকছে প্রয়োজনীয় সরকারি নথিটির অভাবে। সমস্যা সমাধানের আশ্বাসে আটকে কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট।
2012 সালে জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে সারা দেশে প্রথম হয়েছিল নীলফামারী সৈয়দপুর পৌরসভা। সে সময় তড়িঘড়ি আর খেয়াল খুশি মতো সংগ্রহ করা তথ্য এন্ট্রি করা হয় জাতীয় জন্ম নিবন্ধন সার্ভারে। দায়সারাভাবে জাতীয় সার্ভারে তথ্য এন্ট্রির বিষয়টি তাৎক্ষণিক নজরে না এলেও কয়েক বছর পর থেকে সহস্রাধিক মানুষের ব্যক্তিগত তথ্য ভুলভাবে সার্ভারে আপলোড হওয়ার বিষয়টি নজরে আসে। এতে সন্তানদের স্কুলে ভর্তি করানো সহ নানা প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জন্ম সনদে ভুল তথ্য থাকায় প্রয়োজন হয় সংশোধনের। সংশ্লিষ্ট দপ্তরে প্রতিদিন ভিড় করছেন শত শত ভুক্তভোগী। অভিযোগ উঠেছে সার্ভার জটিলতা সহ নানা কারণ দেখিয়ে তথ্য সংশোধনে চলে যাচ্ছে মাসের পর মাস। একই অবস্থা মৃত্যু সনদ সংগ্রহের ক্ষেত্রেও। আমার জন্ম নিবন্ধনে মায়ের নামও ভুল, বাবার নামও ভুল। ভাইয়ের অনলাইন করতে আসলাম, তখন দেখা যাচ্ছে যে অনলাইনে ভুল বের হয়েছে। আমার কাজও করবো না, কর্ম করবো না, এগুলা করবো। যারা ডাটা এন্ট্রি করছে লেজার ফলো করেনি, না ফলো করে ডাটা এন্ট্রি করা হয়েছে, দেখা যাচ্ছে লেজারে একটা নাম, ডাটা এন্ট্রি করা আছে আরেকটা নাম। এটা আমরা কোনো পুরস্কার পাওয়ার অভিলাষে করিনি। তৎকালীন গভর্নমেন্টের তৎকালীন সংশ্লিষ্ট শাখার নির্দেশনায় ডাটা এন্ট্রিটা করা হচ্ছে, তখন শুরুয়াত হচ্ছিল। জন্ম নিবন্ধন সার্ভারে তথ্যের গরমিলের বিষয়টি স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে। নাগরিকের যে কাঙ্ক্ষিত সেবা সেটা পেতে একটু বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি, কাজ করছি, এই সেবা অব্যাহত থাকবে। আমরা দ্রুতই এটি নিরসন করতে সক্ষম হব। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে সৈয়দপুর পৌরসভায় সংশোধনের অপেক্ষায় রয়েছে 25 থেকে 30,000 জন্ম সনদপত্র। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। 3 দশকের জনপ্রতিনিধিরা শতবার আশার বাণী শোনালেও দিনাজপুরের কাহারুলের রামচন্দ্রপুর এলাকায় টেপা নদীতে নির্মাণ হয়নি কোনো সেতু। এতে নদী পারাপারে হাজার হাজার মানুষের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। তবে এবার আবারও আশার বাণী শোনালো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জানায় উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন পেলে নির্মাণ করা হবে পাকা সেতু। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বয়ে গেছে ঢেপা নদী। কোনো সেতু না থাকায় নদীর দুপাশের 15টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম 400 ফুট দৈর্ঘ্যের এই বাঁশের সাঁকো। এ তো গেল শুকনো মৌসুমের কথা। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় আর ব্যবহার করা যায় না সাঁকোটি। তখন নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে পড়ে নৌকা। 3 দশকের বেশি সময় ধরে এই অবস্থা চলমান থাকলেও নির্মাণ হয়নি কোনো সেতু। বাধ্য হয়েই বাঁশের সাঁকো বা নৌকায় নদী পারাপার হতে হয় শিক্ষার্থী সহ স্থানীয়দের। কৃষি মালামাল পার করতে পারি না, নিগাইতে পারি না, একটা রুগী নিগাইতে পারি না। ইলেকশনের সময় বক্তব্য দিয়ে যায় যে এবার না এবার ব্রিজ হবে, এবার ব্রিজ হবে, কিন্তু এভাবে অনেক বছর চলে গেল, এখনো ব্রিজটা হয়নি। যখন বর্ষা হয় নৌকা পারাপারে টলমল করে, স্কুলে যাইতে ভয় লাগে। আমাদের এখানে একটা ব্রিজ চাই। তবে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আশার কথা শোনালো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জমি অধিগ্রহণের জন্য আমাদের মাপজোক চলতেছে, আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করছি। আশা করতেছি ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাবো। কাহারোল উপজেলার পরমেশপুর এলাকায় ঢেপা নদীর ওপরে 280 মিটার সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ দখল করেছে একটি ক্লাব। সবার জন্য এই মাঠটি উন্মুক্ত থাকার কথা ছিল, কিন্তু অভিযোগ আছে খেলার জন্য ভাড়া আদায় করে ক্লাব কর্তৃপক্ষ। এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ডিএনসিসি। আর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ক্লাব সংশ্লিষ্টরা। রেফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ, এক মাঠে মাল্টি স্পোর্টস মিলেমিশে খেলছে বিভিন্ন বয়সের শিশু কিশোর। রাজধানীতে মাঠ সংকটের কারণে খেলার সুযোগ কমই মেলে, তাই বিকেল হতেই দল বেঁধে মাঠে হাজির সবাই, যা এই মাঠের নিয়মিত দৃশ্য। এ পর্যন্ত সব ঠিক ছিল, তবে দৃশ্যপট বদলে যায় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান, স্কুল কলেজের খেলা থাকলে। যেখানে পুরো মাঠ নিয়ে খেলার জন্য প্রয়োজন সিটি কর্পোরেশনের অনুমতির, সেখানে সেই অনুমতি নিতে হয় মাঠটিতে অবস্থিত একটি ক্লাব থেকে। আবার সেই অনুমতির জন্য ক্লাব কর্মকর্তার সঙ্গে করতে হয় আর্থিক লেনদেনও। যখন আমরা টুর্নামেন্ট খেলি, তারপরে আমার থেকে ভাড়া চায়,
ওর ভাড়া দিতে হইব, নাহলে খেলতে দিমু না। শুধু একদিনের জন্য 10,000 সিটি কর্পোরেশন থেকে তাদেরকে মাঠে দেওয়া হয়েছে, তারা পরিচর্যা করতেছে, তারা এইটার দায়িত্ব, যত টাকা পয়সা তারাই নিতেছে আর কি। এই ঘটনাটা কি আপনার 5 জুলাইয়ের পরে না আগে? অবশ্যই ডেফিনেটলি 5 জুলাইয়ের পরে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্লাবের এক কর্মকর্তা। এটা ভুল কথা, ভাড়া দিয়ে কেন শিডিউল থাকে, ভাড়া পড়া শিডিউল। কিছুদিন আগে সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে একটা ম্যাচ খেলা হয়েছে, সেখান থেকে নাকি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আমি তো জানার এই মাত্র আপনার কাছে শুনলাম। সিটি কর্পোরেশনের কোনো মাঠ কেউ ক্লাব বা সংস্থা পরিচালনা করতে পারে কিনা তা জানতে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে। মাঠ তো সবাই ইউজ করলো, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব স্পেসিফিকলি সেই মাঠ তো ইউজ করতে পারবে না, সবার জন্য উন্মুক্ত। শুধু ক্লাব কিংবা একাডেমি পরিচালনাতেই থেমে নেই তাদের কার্যক্রম। অভিযোগ আছে দিনের আলো ফুরোতেই সন্ধ্যায় মাঠে বসে মাদকের আখড়া। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি। তবে তাদের নাকের ডগায় এখানে ক্লাব পরিচালনা করছে একটি মহল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। সোমবার বাকবিতণ্ডায় মুলতবি করা হয় অধিবেশন। ইস্যুটি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। এদিকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কাও। গেল সপ্তাহে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক জালিয়াতির খবর সামনে আসে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চুপ থাকায় আদানি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় দলটির নাম। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানায় বিরোধী দলগুলো, তবে নিয়ম না থাকায় অনুমতি মেলেনি। সোমবার দেশটির পার্লামেন্টে আদানির দুর্নীতির মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। উত্তেজনা বাড়তে থাকায় মুলতবি করা হয় পার্লামেন্ট। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। কংগ্রেস সভাপতির দাবি, আদানির জন্য বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আজ जो सदन अडजर्न हुआ, इसकी वजह क्या थी मुझे तो मालूम नहीं था। हमने तो 267 के तहत अदानी का मुद्दा उठाया था। अदानी समूह पर करप्शन, ब्राइबरी और फाइनेंशियल इरेगुलरिटीज के गंभीर आरोप है। এদিনই আদানি গ্রুপের ডলার বন্ডের দাম অনেকটা নিচে নেমে আসে, কারণ বিনিয়োগকারী এবং ঋণদাতারা এই মামলাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। মার্কিন অভিযোগে বলা হয় 2023 সালে তদন্ত সম্পর্কে জানার পরও ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে। তবে আদানি গ্রুপ অভিযোগগুলো অস্বীকার করে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে করা একত্রিত অভিযোগ ভিত্তিহীন এবং তারা সমস্ত আইনি পদক্ষেপ নেবে। এর মধ্যেই আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃণমূলেও সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বিএনপি। দোসর হিসেবে কাঠগড়ায় দাঁড়ালেও বসে নেই জাতীয় পার্টি। জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর জামায়াত ইসলামী। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চে, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। বুড়িগঙ্গার পর ধলেশ্বরীও গিলে খাচ্ছে ট্যানারি বর্জ্য। তরল কঠিন সব রাসায়নিক মিশছে নদীতে, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। সিটিভির ব্যবহার নিশ্চিতের পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।